বর্ধমান শহরের সংবাদ মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে যারা আছেন তাদের জ্ঞাতার্থে আজকে তাদের সঙ্গে খোলাখুলি দু চারটে কথা বলার জন্য আমার প্রেস কর্নারে আমি এসেছি। শারদোৎসবের শেষে হৈমন্তিক এই পরিবেশে হেমন্তের আগমনে আমরা সবাই পুলকিত। এর আগে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে নানাভাবে বিজয় সম্মেলন বা শারদোৎসবকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান সম্পাদিত হয়েছে। আপনাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে যারা ভাই বোন আছেন তাদের সঙ্গে বর্ধমান পুরসভা 35টা ওয়ার্ড নিয়ে আমি পৌরপতি হিসেবে আপনাদের সঙ্গে একযোগে কোথাও একান্তে সাক্ষাৎকার হয়নি। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকলেও আমার মনে হয়েছিল যে একবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন। আপনারা সকলেই সমষ্টিগতভাবে যদি থাকেন তাহলে যে কোনো কথাই আলোচনা করতে সুবিধা হয়। এরকম একটা পরিসর বা পরিবেশ আজকে আমি খুঁজছিলাম, যেটা আজকে আপনাদের সামনে উন্মোচিত করব। তবে প্রথমেই বলে রাখি, গতকাল আমি আপনাদের সঙ্গে বলবো এই কথাটা কাউকে জানানোর পর থেকে নানাভাবে নানাজনে নানাভাবে বিভ্রান্ত হয়েছেন। কৌতূহল অনেকের বৃদ্ধি পেয়ে পেয়ে অনেক দূর অবধি পৌঁছে গেছে। অনুসন্ধিৎস হয়েছেন যে হঠাৎ কি হলো, হঠাৎ তো নয়। এর আগেও আপনাদের সঙ্গে বার কয়েক আমি মিট করেছি। আর আপনারাও যেমন বর্ধমানকে ভালোবাসেন, বর্ধমানে অনেকেরই জন্ম থেকে বড় হয়ে উঠেছেন। আমারও এই লম্বা জীবনের প্রায় সবটাই বর্ধমান শহরকে কেন্দ্র করে। তাই আমার আবেগ, আমার ভালোবাসা, আমার কর্মক্ষেত্র এবং জীবনে চলার পথ সুনির্দিষ্ট হয়েছে বর্ধমান শহরকে কেন্দ্র করে। কিন্তু একটা কথা আজকে আমি ওটা বলে দিলাম একটা কারণে, অনেকেই অনেক কিছু ভেবেছেন, তার জন্য কেউ আশাহত হবেন না অথবা মর্মাহত হবেন না। নানাভাবে আমি দেখলাম বিভিন্ন কমেন্টস এসেছে বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু ঠিক নয়। জমিদার বাড়ির সামিয়ানা বাইরে পড়েছে, সমস্ত গ্রামের লোক একযোগ হয়ে ভাবছে তাহলে কিছু একটা হবে। কি একটা হবে কিন্তু সেটা আমার কাছে বড় কথা নয়। সামিয়ানাটা বাইরে নেমেছে, আমি আপনাদের কাছে বাইরে এসেছি দুটো কথা বলতেই। কিন্তু আপনারা গুছিয়ে ধরে নেবেন না যে এর দ্বারা একটা কিছু ঘটবে, ঘটবে না। বিজয়ের অনুষ্ঠানের পরে যেমন আমরা মিষ্টিমুখ করি, একটু সবাই সবার সঙ্গে হার্দিক একটা বন্ধনের বাতাবরণ তৈরি করি, ঠিক তেমনি আজকেও হবে। আপনারা ভালো থাকবেন সেই শুভ কামনা নিয়েই প্রথম কথাটাই আমার কণ্ঠ ক্ষুদ্র হলেও তার বিদ্ধ করবার শক্তি আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিকের কথা, একটা বড় দেহে যদি ছোট্ট একটা চুল কাটা ঢোকে, গোটা শরীরে কিন্তু বেদনা হয়, ব্যথা অনুভূত হয়। বঙ্কিমচন্দ্র তাই বলেছিলেন যে কণ্ঠ ক্ষুদ্র হলেও তার বিদ্ধ করবার শক্তি আছে। সাংবাদিক এবং সাংবাদিকতা যে মিডিয়ার থেকেই তিনি আসুন, আমার একটা অনুরোধ, অকারণে কাউকে বিদ্ধ করা, অযথা কাউকে উত্তপ্ত করা, ব্যক্তিগতভাবে আক্রমণ করা, সেটা ছেড়ে দিয়ে সংবাদপত্রের ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পৌরসভা নিয়ে আপনারা যে সাজেশন সারা বছর ধরে অনেকেই লেখেন, অনেকেই বলেন, অনেকেই সহযোগিতা করেন,
আপনাদের সবাইকে নিয়েই বর্ধমান, আপনারাও বর্ধমানের অধিবাসী, কিন্তু তার মধ্যে যদি ব্যক্তিগত কথা এসে যায়, আক্রমণ এসে যায়, আমার মনে হয় সেটা দুঃখের ব্যাপার। কাউকে আমি অকারণে দুঃখ দিতে চাই না, কষ্টও দিতে চাই না। আমি তো চেয়ারম্যান আছি, 3.5 বছর পেরিয়ে গেল। সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত মানুষের মধ্যে থাকি, মানুষের কাছে থাকি, মানুষের পাশে থাকি, বাড়ি থেকে অফিস পর্যন্ত। আমি পৌরসভায় কোনোদিন কামাই করি না, সচরাচর কখনো কামাই করি না, রোজের কাজ রোজ আমি তুলে দিই। তবু ইজ হিউম্যান, মানুষ ভুল করতেই পারে, কোথাও কোথাও ভুল হতে পারে, সেটা তো আপনারা ধরিয়ে দেবেন। গঠনমূলক সমালোচনা লেখার মধ্য দিয়ে, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমাদের কোথায় ভুল হচ্ছে কি না হচ্ছে, মানুষ তো ভুল করবি, এটা আপনারা ধরিয়ে দিতেই পারেন এবং দেন। আমরা কাজ করে যাচ্ছি। হয়তো যেটা অনেকে আশা করেছিলেন যে একেবারে শহরটা রাতারাতি সৌন্দর্যায়ন হয়ে সমস্ত কিছু রেডি হয়ে সবকিছু একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে, হয়তো সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি। কিন্তু এটা বলে ফেলাই ভালো। আমার কষ্টটা বলি আপনাদের কাছে, আপনারা অধিকাংশই আমার ছোট ছোট ভাই বোনের মতো, এমনকি আমার সন্তান সন্ততির মতো। আমি অযোগ্য, অপদার্থ, দিয়ে যতগুলো সর্বর্ণে হয়, অপদার্থ, অযোগ্য, অদক্ষ, অমানুষ ইত্যাদি ইত্যাদি, দিয়ে যা যা হতে পারে, এগুলো লেখা কি সাংবাদিকতা? 83+ আমার বয়স। বর্ধমান শহরের মানুষ আমাকে চেনে প্রত্যেকে। যিনি লিখছেন এসব, তাকে একবার ভাবা উচিত নয় যে একজন মানুষকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে কোন যে পর্যায়ে আমরা যাচ্ছি। সবারে রাষ্ট্রে ভালো না, এগুলো মনের কালি যাবে না। মনের কালি যাবার কি এটা লক্ষ্য? তার চাইতে তিনি যদি বলেন এই রাস্তাটা হওয়া দরকার, এইখানে জলটা হওয়া দরকার, এখানে আলোটা হওয়া দরকার, এটা নেই, পৌরসভা অন্যায় করছে, ভুল করছে, সেটা ঠিক আছে। পৌরসভার চেয়ারম্যানকে ব্যক্তিগত ভাবে পর্যায়ে আক্রমণ করে যেটা হচ্ছে, আক্রমণের হেতু কি? এই আক্রমণের হেতু হচ্ছে আমরা চেয়েছি বর্ধমান শহরের যেখানে যা কিছু, এখনই বলছি, যা কিছু আমাদের বিচ্যুতি আছে দীর্ঘকাল পর্যন্ত, সেগুলোকে শোধরাতে চাই। উন্নয়নের ক্ষেত্রটাই আমি বলি, অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, সরকারি জায়গা দখল, দীর্ঘকাল পর্যন্ত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র এগুলো করে যাচ্ছে। আমি কিন্তু এইটুকু সময়ের মধ্যে বর্ধমানের 8তলা বিল্ডিং ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে, একটা তলা অলরেডি শেষ করে দেওয়া হয়েছে। বিরিয়ানি হাউস বিরাটা মোড়ে ভেঙে দেওয়া হয়েছে। অফিসার্স কলোনিতে ব্যবসায়ী একটা বিল্ডিং কমপ্লেক্স ভেঙে দেওয়া হয়েছে। ইসলামাবাদে পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। পার্কাস রোডে একজনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। অনেকগুলো অ্যাকশন ইতিমধ্যেই করা হয়েছে, আরো 2-4টে এরকম 2-4-5-10টা আছে লিস্টে, একে একে হবে। ভাঙতে গেলে নানা বিভাগ, আপনাদের সঙ্গে এটা বলা দরকার, জানা দরকার। ভাঙার নোটিশ দিলেই তারা কোর্টে যাচ্ছেন, কোর্ট কাছারিতে লড়াই হচ্ছে, লড়াই হওয়ার পরে আবার ক্লিয়ারেন্স পেলে লোকাল বাধা পড়ছে, বিভিন্ন ভাবে অনেক অসুবিধার মধ্যে থেকেও চেষ্টা করা হচ্ছে। পুকুর ভরাট, প্রায় 10 থেকে 15টা পুকুর আমরা অলরেডি সেটা উঠে দিয়েছি, মাটি তুলেছি পুকুর থেকে, এবং এখনো আমরা 8-10টা পুকুর সংস্কার করছি, যেটা আগে কখনো হয়নি। প্রায় 2 কোটি টাকা খরচ করে সংস্কারটাকে রিজুভিনেশন করা হচ্ছে। আমরা চাইছি ওয়াটার বডি থাকুক, যাতে অন্তত বর্ধমান শহরে যতটা সম্ভব পুকুর, আপনারা একটা অবাক হবেন, পৌরসভা 5 লক্ষ টাকা হাইকোর্টের ফাইনের মুখে পড়েছে। ফৌজদারি কালীবাড়ির সামনে যে পুকুরটা, অন্য কেউ একজন মালিক হতে পারে, তার কাছে মৌখিক কথার ভিত্তিতেই সেই পুকুর আমরা সংস্কার করতে আরম্ভ করেছিলাম। অনেক টাকা খরচও হয়ে গিয়েছিল। তিনি হাইকোর্ট গেলেন, হাইকোর্ট বললেন ওর লিখিত সম্মতি নেই,
কাজেই পৌরসভাকে 5 লক্ষ টাকা ফাইন করে দিল। তাই বর্ধমান শহরের যে পুকুরগুলো জল জঙ্গল আবর্জনায় ভর্তি হয়ে আছে, আমরা পরিষ্কার করতে গেলেই মালিকদের আগে পাওয়া যায় না, তখন মালিকরা হাইকোর্ট চলে যাচ্ছে, কোর্ট কাছারিতে যাচ্ছে। এসব বিভিন্ন অসুবিধা সুবিধা আছে। আপনাদের সঙ্গে ব্যাক টু ব্যাক যখন বলবেন আলোচনা করা যাবে, সে বিল্ডিং এর ক্ষেত্রে হোক আর পুকুরের ক্ষেত্রে হোক। আর একটা হচ্ছে বর্ধমান পৌরসভায় এই মুহূর্তে প্রায় 2 থেকে 2,500-এর উপরে কর্মচারী আছে। তাদের বেতন দিতে মাসে 4.5 কোটি টাকার মতো লাগে, বেতন এবং পেনশন দিতে, বেতন পেনশন ইত্যাদি মেটাতে 4.5 কোটি টাকা। সরকারি তরফে 20% কোথাও 40% যেটা পাওয়া যায় বাদ দিয়েও প্রায় 30 কোটি টাকা, 25 থেকে 30 কোটি টাকা পৌরসভাকে আয় করতে হয় নিজস্ব তহবিলে, ট্যাক্স ইত্যাদি বিভিন্ন মাধ্যমে। আপনারা জানেন অধিকাংশই অনলাইন হয়ে গেছে, টাকাটা সব অনলাইনে জমা পড়ছে। আমরা যেটুকু ডেভেলপমেন্ট ফি বা অন্যান্য বাবদ ট্যাক্স ইত্যাদি বাবদ যেটা পাই, এরিয়ার টাকা যাদের 10 লাখ 20 লাখ 30 লাখ করে বাকি আছে, অনেকেই দিতে চান না, আগ্রহী হন না, সেগুলো আমাদের আদায় উসুল করতে হয়। এইভাবে মাসে মাসে 4 কোটি 4.5 কোটি টাকার দায়ভার নিয়ে আমরা সেদিকটাও আজ পর্যন্ত এই 3.5 বছর আমার আমলে কেউ পেনশন পাননি, এটা হয়নি। পেনশনও দেওয়া হচ্ছে, বেতনও দেওয়া হচ্ছে। উপরন্তু প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা পুজোর আগে এরিয়ার বাবদ যাদের পেনশন বা গ্র্যাচুইটি পাওনা ছিল পেনশন ভোগীদের, সেটাও মিটিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, সব দিক দিয়েই চেষ্টা করছি, যাতে পৌরসভাটা সুষ্ঠুভাবে চলতে পারে। আদায় উসুলের মধ্য দিয়ে মানুষের সঙ্গে সংযোগ রেখে পরিষেবা দিয়ে প্রায় 600 নির্মল বন্ধু কাজ করে বর্তমান শহর। 600 in addition to our existing contractual labors। তাদের সঙ্গে থেকে আরো 600 লোক আমরা নিয়েছি, যে 600 লোক প্রত্যেক দিন বর্ধমানের মানুষকে প্রতিটি ওয়ার্ডে পৌর পরিষেবা দিয়ে থাকে। শহর আগের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আপনাদের ভাবতে হবে একটা কথা, যে 25-35টা ওয়ার্ডে বড় হচ্ছে, বাড়ছে, লোক বাড়ছে, বিল্ডিং বাড়ছে, এদিকে গানপুর অব্দি চলে গেল, এদিকে কালিক পর্যন্ত চলে গেল। শহরটা প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ বাস করেন। আর বড় বড় বাড়ি, বড় বড় সব পাড়া বসতি, এগুলো হওয়ার পরেই সবাই চাইছেন আমাদের রাস্তা দিন, আলো দিন, জল দিন। স্বাভাবিকভাবেই পৌর সুযোগ সুবিধা তারা পেতে চাইছেন। আমাদের পরিকাঠামো অত বড় নেই। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, 10টা মার্কেট পৌরসভা আয় করবে থেকে, নিজস্ব সোর্স বলতে বিভিন্ন মার্কেট থেকে আয়, ট্যাক্স থেকে আয়, ডেভেলপমেন্ট ফি থেকে আয়। মার্কেট গুলো 10টা মার্কেটের মধ্যে 9টা মার্কেট এখন জিরো হয়ে গেছে, তারা কেউ টাকা পয়সা আমাদের দেন না। মেয়াদ শেষ হয়ে গেছে, লিজের মেয়াদ, তারপরেও তারা টাকা দিচ্ছেন না। টাকা হয়েছে, মীমাংসা করছেন না, তারা রিনিউ করছেন না। মেয়াদ শেষ 3 বছর 4 বছর আগে। এখন আমরা চেষ্টা করছি, একটা কমিটি করে দেওয়া হয়েছে গত মিটিংয়ে কাউন্সিলরদের নিয়ে, এদের নোটিশ করে যেভাবে আলোচনার মধ্যে নিয়ে এসে যাতে আমরা আয় বৃদ্ধি করতে পারি। সমস্ত ফাস্টফুডের দোকান হয়েছে রাস্তায় রাস্তায়, শত শত দোকান, কেউ একটা পয়সা পৌরসভাকে দেন না। মিষ্টির দোকান হয়েছে, কেউ দেন না। বিয়ে বাড়ি বর্ধমান শহরে ছেয়ে গেছে, একটা পয়সা পৌরসভাকে দেন না। নার্সিংহোম মেহেদিবাগান থেকে নবাবাদ পর্যন্ত বোধহয় 100 নার্সিংহোম হয়ে গেছে, একটা পয়সা পৌরসভাকে দেন না। তাহলে আমাদের আয়টা আসবে করতে, এবং এদের সবার কাছ থেকে আদায় করতে গেলে যে পরিকাঠামো ম্যান পাওয়ার দরকার, সেটাও আমাদের হাতে নেই। তবু আমরা চেষ্টা করছি। এই মার্কেটগুলোতে নোটিশ করতে গিয়েই আমি আবার কারুর ক্ষোভের মুখে পড়েছি। তাহলে একটা 3 তলা 4 তলা বিল্ডিং বর্ধমান শহরের প্রাইমারি লোকেশনে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করবেন, পৌরসভাকে 1 পয়সাও দেবেন না। বিল্ডিংটা পৌরসভা, মেয়াদ শেষ হয়ে গেছে 22 সালে। তারা মনে করছেন কিছু দিতে হবে না পৌরসভাকে। যেমন নার্সিংহোম গুলো দেয় না, যেমন বিয়ে বাড়ি গুলো দেয় না, তেমনি এই বিল্ডিং পৌরসভার হলেও আয় বাণিজ্য আমি করবো, আমি থাকবো, আমি খাবো, পৌরসভাকে দেবো। সেখানে আমি হাত দিয়েছি, তাদের নোটিশ করেছি। নোটিশ করার পরেই আক্রমণ শুরু হয়েছে। আক্রমণ কি? অদক্ষ লোক
আর আমাকে তো বোধ হয় আমি আছি কিনা রোজই আমার একবার করে লোকের কাছে জিজ্ঞেস করতে হয় আমি আছি কিনা, কারণ রোজই দেখছি 3 দিনের মধ্যে সরে যাচ্ছে, 4 দিনের মধ্যে সরে যাচ্ছে, 10 দিনের মধ্যে সরে যাচ্ছে, তো রোজই নাকি আমি সরে যাচ্ছি। যারা আমাকে এই সম্মান দিয়ে বসিয়েছিলেন বর্তমানে তারাই বলতে পারেন আমি আছি কি নাই বা থাকবো কি থাকবো না। কিন্তু এখানে যদি এখন পিন্টু প্যাটের রোজই লেখে পরেশবাবু কালকে থেকে থাকবে, পরশু থেকে তাকে দেখা যাবে না, সবাই যদি এইভাবে লিখতে থাকেন বলতে থাকেন, আপনারা আমার ছোট ছোট ভাই বোন, আপনারা এটা কি হয়? এইভাবে হয় কিছু? এগুলো আর কিছু নয়। প্রথম কথাটা বলেছিলাম যে কাটা ছোট হলেও বৃদ্ধ করবার শক্তি থাকে, এগুলো কিন্তু মনে ব্যথা লাগে। আপনি তো আমাকে রোজই সরাচ্ছেন, আমার সরে যেতে কোনো অসুবিধা নেই। যারা বসিয়েছিলেন তারা যদি বলেন আমার 1 সেকেন্ডে চলে যেতে, আমার কোনো মোহ বাসনা কামনা আকাঙ্ক্ষা আর নেই যে কাউকে ধরে পড়ে কোথাও দিয়ে তেল মেরে অনাবশ্যক ভাবে মাথা নত করে আমি বলবো আমাকে থাকতে দিতে হবে। হবার সময় আমি কারোর কাছে যাইনি, দল যোগ্য মনে করেছে অথবা তারা মনে করেছে দায়িত্ব নেওয়ার ক্ষমতা তার হাতে দিয়েছে, আবার দল যদি মনে করেন যে আমার থাকার দরকার নেই আমি চলে যাব। কিন্তু এভাবে মানুষকে ছোট করবার যারা চেষ্টা করছেন, আমি আপনাদের কাছে করজোড়ে, আমি বয়স্ক হয়েও সকলের চাইতে বয়সে বড়, অনুরোধ করছি এভাবে রোজ সরাবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। বর্ধমান শহরে রাস্তাঘাট কিচ্ছু নেই, কোনো ড্রেন নেই, কোনো কিছু নেই, সব কাউন্সিলররা বিরুদ্ধে, সবাই কিছু। 10 জন কাউন্সিলরকে দিয়ে বলান, তাকে বলছি 10 জন কাউন্সিলর বলুন 35 জনের মধ্যে যে চাই না, বলুন আমি ছেড়ে দেবো। 10 জন সাংবাদিককে দিয়ে বলান যে লোকটা রুড়ো আর সব অদক্ষ অপদার্থ ইত্যাদি ইত্যাদি, বলার আমি ছেড়ে দেবো। 90% লোক নাকি বর্তমানে চায় না, তিনি শতাংশের মানে বোঝেন? যদি 9% লোক বর্তমানে বলে চাই না আমি ছেড়ে দেবো, রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলছে। আমার এই বয়সের একটা মানুষ সকাল 7টা থেকে ভগবানের আশীর্বাদে, আমার দল নেত্রী বা নেতাদের তাদের শুভেচ্ছায় আমি আছি, এভাবে বলার কি মানে হয়? প্রত্যেক দিন প্রতিনিয়ত এইভাবে আক্রমণ হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ। 3.5 বছর আমি ছিলাম ভগবান, 3.5 বছর পরে যেই আমি নোটিশ দিলাম যে বিল্ডিং এর দখল করে আছো, সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম অপদার্থ। তাহলে আমি কি করবো আপনারা বলুন? আমি কি চাইলে কোনো অবৈধ বাড়ি করলে নোটিশ করবো না? অবৈধ পুকুর ভরাট করলে নোটিশ করবো না? বাড়ি দখল করে থাকলে আমি সেটা বলবো না? মার্কেট দখল করে নিলে আমি কি নোটিশ দেবো না? তাই যাই দেব সব অযোগ করে দেবেন, সব। এটা দুর্ভাগ্য। আমি শুনুন, আমি কতদিন আছি কি আছি বা নেই সেটা আপনাদের কাছে আজকে খোলাখুলি বলে যাই। আজকে কোনো পদত্যাগ করতেও আসেনি, কোনো দলত্যাগ করতেও আসেনি, আর কারোর নিন্দা মন্দ করতেও আসেনি। আমি আমার কর্তব্য করতে চাই। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, সহযোগিতা করুন, সমালোচনা করুন, কি করা দরকার পরামর্শ দিন, দরকার হলে ব্যক্তিগত পর্যায়ে বসুন, সব কিছুতে রাজি আছে। কিন্তু কখনো ওই সহায়তা দিয়ে কথা বলার আগে আমার বয়স আপনার বয়স, আপনার শিক্ষা আপনার বুদ্ধি, আমি 65-66-তে রেগুলার ছাত্র হিসেবে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA পাস করেছিলাম। যারা পৌরসভায় কাজ করেন বা বাইরে যারা করেন কারোর চাইতে বুদ্ধি শিক্ষা আমার কিছু কম নেই। আমাকে আক্রমণ করে নিন্দা কুৎসা করার আগে আমার সঙ্গে কথা বলুন। আমি যদি আপনাকে বোঝাতে না পারি আমার ভুল স্বীকার ভুল তো আমি প্রথমেই বলেছি। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমতারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমি দ্বার বন্ধ করে দিয়ে থাকতে চাই না, দ্বার খোলাই রেখেছি। সবাই আসুন, আমার ভুল ধরিয়ে দিন, বর্ধমান শহরকে উন্নয়নের দিকে নিয়ে যেতে যা যা করণীয় আপনারা পাশে দাঁড়ান। রাস্তার নাই কথাটা বলছেন কেন? কোটি কোটি টাকা রাস্তা হয়েছে, আমি সব রেকর্ড নিয়ে মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি, টেনশন হচ্ছে?
আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? দিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।